আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত। আজ আমরা এমন একটা জীবনের গল্প নিয়ে কথা বলবো যা যে কোনো সিনেমা বা মহাকাব্যকেও হার মানায়। একদম চরম দারিদ্রতা থেকে ভারতের সর্বোচ্চ নাগরিক পদে পৌঁছানোর এক অবিশ্বাস্য যাত্রার গল্প। হ্যাঁ, ডক্টর এপিজে আব্দুল কালাম। রামেশ্বরমের ধুলোমাখা রাস্তা থেকে একেবারে নক্ষত্রলোকে পাড়ি দেওয়ার এই গল্পটা চলুন আজ একটু অন্যভাবে জেনে নিই। আচ্ছা, শুরুতেই একটা দারুণ কথা দিয়ে শুরু করা যাক। দারিদ্র্য মানুষকে ছোট করে না, বরং হাল ছেড়ে দেওয়াই মানুষকে ছোট করে। এটা কিন্তু স্রেফ কোনো মোটিভেশনাল উক্তি নয়, এটাই ছিল কালাম সাহেবের গোটা জীবনের মূল মন্ত্র। তিনি অভাবকে কখনো অভিশাপ ভাবেননি, বরং অভাব যে মানুষকে ভেতর থেকে শক্তপোক্ত করে তোলে, এই সত্যিটাকেই তিনি তার জীবনের সবচেয়ে বড় হাতিয়ার বানিয়েছিলেন। আর ভাবলে অবাক হতে হয়, এই মানসিকতা তো আর একদিনে তৈরি হয়নি। একবার পরিস্থিতিটা কল্পনা করা যাক। রামেশ্বরমের এক অন্ধকার রাত, চারদিকে লবণের গন্ধ মেশা বাতাস, ঘরে একটা টিমটিমে কেরোসিন বাতি জ্বলছে, আর তার নিচে বসে পড়ছে ছোট্ট একটা ছেলে। ঠিক সেই সময় তার মা নিজের পেটের ক্ষুধা লুকিয়ে রেখে ছেলেটার দিকে এগিয়ে দিচ্ছেন মাত্র 2টো শুকনো রুটি। ছেলেটা কিন্তু সেদিনই বুঝে গিয়েছিল তার মা তাকে ঘরের একদম শেষ খাবারটুকু দিয়ে দিচ্ছেন। ব্যাস, সেই রাতেই সে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেছিল, গরিব হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু কোনোভাবেই গরিব মানসিকতা নিয়ে মরব না। অন্ধকারে আগুন, আর এই কঠিন শৈশবের দিনগুলোই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। তার এই প্রবল ইচ্ছাশক্তি কিন্তু তাকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে নিয়ে গিয়েছিল। হঠাৎ আসা একটা মারাত্মক সামুদ্রিক ঝড়ে বাবার উপার্জনের একমাত্র সম্বল, সেই ফেরি নৌকোটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এত বড় একটা বিপদও তাকে দমাতে পারেনি, বরং নিজের পড়াশোনার খরচ জোগাড় করতে সে এক কঠিন লড়াইয়ের ময়দানে নেমে পড়ে। সেই সময়ের প্রতিদিনের রুটিনটা শুনলে যে কেউ শিউরে উঠবে। ভাবুন, মাত্র 10 বছরের একটা ছেলে, ভোর 4টে ঘুম থেকে উঠে 20 কিলোমিটার সাইকেল চালানো, ঘড়ির কাঁটায় ঠিক 5টা বেজে 6 মিনিট বাজলেই স্টেশনে পৌঁছে ট্রেনের বগি থেকে খবরের কাগজের বান্ডিল লুফে নেওয়া, তারপর সারা দিন ধরে গোটা শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর বিলি করা। এত হাড়ভাঙা খাটুনি সে হাসি মুখে মেনে নিয়েছিল স্রেফ একটা কারণেই। সে জানত শিক্ষার আলোই একমাত্র তাদের পরিবারের এই অভাবের অন্ধকার কাটাতে পারবে। এরপর এলো সঠিক পথের খোঁজ, প্রত্যাখ্যান আর নতুন দিশা পাওয়ার পালা। শৈশবের সেই কাগজ বিক্রেতা ছেলেটি যখন যুবক হল, তখন তার চোখে আকাশ ছোঁয়ার স্বপ্ন। জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় ফাইটার জেট ওড়ানো। এই একটা মাত্র স্বপ্নকে বুকে নিয়ে দীর্ঘ 27টা বছর ধরে নিজেকে প্রস্তুত করার পর গন্তব্য ছিল দেরাদুনে ইন্ডিয়ান এয়ারফোর্সের সিলেকশন বোর্ড। কিন্তু স্বপ্ন আর বাস্তবের অঙ্কটা যে কতটা নির্মম হতে পারে, সেটা শুধু একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। 8। হ্যাঁ, গোটা বোর্ডের শূন্যপদ ছিল মাত্র 8টি, আর কালাম সাহেবের স্থান হয়েছিল ঠিক নবম। এতগুলো প্রার্থীর মধ্যে নবম হওয়াটা কিন্তু মুখের কথা নয়, অথচ ওই মাত্র একটা পজিশনের জন্য ফাইটার পাইলট হওয়ার সারা জীবনের স্বপ্নটা চোখের সামনে যেন এক নিমেষে ভেঙে চুরমার হয়ে গেল। এই চরম হতাশা আর বুক ভরা কষ্ট নিয়ে তিনি চলে যান ঋষিকেশে। সেখানে হঠাৎই দেখা হয়ে যায় স্বামী শিবানন্দের সাথে, আর স্বামীজির বলা একটা কথা কালাম সাহেবের জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। তিনি বলেছিলেন, পাইলট হওয়া তোমার নিয়তি নয়, নিজের সত্যিকারের পথটা খুঁজে বের করো। এই একটা কথাই সেই হৃদয় বিদারক ব্যর্থতাকে একটা নতুন পথের দিশায় বদলে দিয়েছিল। এরপরই তিনি এক বিজ্ঞানীর চাকরি নেন, আর জানেন তার মাসিক বেতন কত ছিল? মাত্র 250 টাকা। মিসাইল ম্যানের জন্ম, সাইকেল থেকে একেবারে ব্যালিস্টিক মিসাইল। সরকারি দপ্তরের ফাইলের ভিড়ে কি আর এমন আকাশ ছোঁয়ার স্বপ্ন আটকে রাখা যায়? একেবারেই না। খুব দ্রুতই তিনি ভারতের একদম শুরুর দিকের মহাকাশ কর্মসূচির সাথে যুক্ত হয়ে যান, আর সেখানে গিয়ে জুটি বাঁধেন আরেক কিংবদন্তি, ভারতীয় মহাকাশ গবেষণার জনক দূরদর্শী বিক্রম সারাভাইয়ের সাথে। পরিস্থিতিটা একবার ভাবলে সত্যিই অবাক লাগে। একদিকে ভারতের প্রথম স্পেস রকেট উৎক্ষেপণের মতো একটা বিশাল বড় স্বপ্ন, আর অন্যদিকে বাস্তব অবস্থাটা ছিল একেবারেই আলাদা। কেরালার থুম্বা গ্রামের একটা পুরনো পরিত্যক্ত চার্চকে বানানো হলো মেইন ওয়ার্কশপ, আর রকেটের ভারী ভারী যন্ত্রাংশ বই নিয়ে যাওয়া হতো কিসে জানেন? সাইকেল আর গরুর গাড়িতে করে। অভাবের সাথে গগনচুম্বী উচ্চাকাঙ্ক্ষার এই যে একটা অদ্ভুত বৈপরীত্য, এটা সত্যি ভাবা যায় না। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, শুধু সাফল্য দিয়ে কিন্তু কেউ মহান হয় না। 1979 সালের আগস্ট মাসে এসএলভি রকেটের উৎক্ষেপণ চরমভাবে ব্যর্থ হয়। গোটা দেশের মিডিয়া জুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। কিন্তু ঠিক সেই কঠিন সময়ে ইসরোর তৎকালীন চেয়ারম্যান সতীশ ধাওয়ান কালাম সাহেবকে একেবারে ঢালের মতো রক্ষা করেন। কালাম সাহেব শুধু একটা বছরের সময় চেয়ে নিয়েছিলেন, আর ঠিক তার পরের বছর 1980 সালের 18 জুলাই রোহিণী স্যাটেলাইটের একদম সফল উৎক্ষেপণ।
এই ব্যর্থতা আর তার মেন্টরের অটল বিশ্বাসে মূলত জন্ম দিয়েছিল আমাদের ভবিষ্যতের মিসাইল ম্যানের। এরপর আর তাকে কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি অগ্নি আর পৃথির মতো যুগান্তকারী সব মিসাইল তৈরি করেন। শুধু তাই নয়, আমেরিকার এতগুলো স্যাটেলাইটের কড়া নজরদারিকে রীতিমতো ধুলো দিয়ে তিনি পোখরানে ভারতের সফল পরমাণু পরীক্ষার নেতৃত্ব দেন, যা ভারতকে বিশ্বের দরবারে রাতারাতি এক শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয়। আর এই অভাবনীয় সব অবদানের জন্যই ১৯৯৭ সালে তাকে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত করা হয়, যা আসলে তার রাষ্ট্রপতির আসনে বসার পথটাকে একেবারে প্রশস্ত করে দিয়েছিল। জনগণের রাষ্ট্রপতি, সর্বোচ্চ পদে থেকেও অভাবনীয় বিনয়। সালটা ২০০২, এক সাধারণ দুপুর। কালাম সাহেব তখন ডিআরডিও থেকে অবসর নিয়ে পড়ানোয় মগ্ন। হঠাৎ একটা প্রাইভেট নম্বর থেকে ফোন আসে, আর ফোনের ওপারে ছিলেন স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আর জাস্ট ওই একটা ফোন কলই এই সাধারণ বিজ্ঞানীকে ভারতের একাদশ রাষ্ট্রপতির আসনে বসিয়ে দেয়, একেবারে ম্যাজিকের মতো। কিন্তু তিনি যে কতটা মাটির মানুষ ছিলেন সেটা তার শপথ গ্রহণের অতিথিদের তালিকা দেখলেই পরিষ্কার হয়ে যায়। রাষ্ট্রপতি হওয়ার পর কেরালায় নিজের প্রথম সফরে তিনি কোনো বড় রাজনৈতিক নেতা বা কোটিপতি ব্যবসায়ীকে ডাকেননি। তার আমন্ত্রিত বিশেষ ভিআইপি অতিথি কারা ছিলেন জানেন? একজন সাধারণ জুতো সেলাইকারী আর একটা ছোট হোটেলের মালিক, যাদের সাথে তিনি বিজ্ঞানী থাকাকালীন দিনের পর দিন সময় কাটিয়েছিলেন। এটাই প্রমাণ করে মানুষটা কখনোই নিজের শেকড়কে ভুলে যাননি। আর শিক্ষার প্রতি তার যে কি অসীম ভালোবাসা ছিল তার একটা অসাধারণ উদাহরণ হলো এই গল্পটা। নিজের গাড়ির চালক, যে কিনা ক্লাস 10-এ ইংরেজিতে ফেল করেছিল, তাকে তিনি নিজে বই কিনে দিয়ে পড়ানো শুরু করেন। সেই চালক শুধু পাশই করেননি, এরপর ইতিহাস নিয়ে পড়াশোনা চালিয়ে যান, পিএইচডি করেন এবং একটা সময় কলেজের ইতিহাসের অধ্যাপক হয়ে ওঠেন, যার নাম প্রফেসর ভি খাথিরেসন। একজন সাধারণ মানুষের শিক্ষার প্রতি এমন নিঃস্বার্থ টান সত্যি খুব বিরল। শেষ দিন পর্যন্ত শিক্ষক আর তার জীবনের চূড়ান্ত বক্তৃতা, জ্ঞান বিতরণের এই প্রবল ইচ্ছাই তাকে জীবনের শেষ দিন পর্যন্ত থামতে দেয়নি। ২০১৫ সালের ২৭শে জুলাই মেঘালয়ের শিলংয়ে তুমুল বৃষ্টি। ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ মানুষ দীর্ঘ ৫ ঘন্টার বিমান আর গাড়ির একটা ভীষণ ক্লান্তিকর যাত্রা শেষ করে পৌঁছান আইআইএম শিলংয়ে। সবাই তাকে একটু বিশ্রাম নেওয়ার জন্য খুব অনুরোধ করেছিল, কিন্তু তিনি সোজা বলে দেন, একজন শিক্ষক ছাত্রদের জন্য অপেক্ষা করতে পারে ঠিকই, কিন্তু ছাত্ররা যেন কখনো শিক্ষকের জন্য অপেক্ষা না করে। এই বলে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যা ৬:৩০ তিনি মঞ্চে ওঠেন। শেখার প্রতি আর শিক্ষার্থীদের প্রতি এই যে একটা অসীম শ্রদ্ধা, এটা সত্যি অভাবনীয়। আর সেই মঞ্চেই ছাত্রছাত্রীদের সামনে বক্তৃতা দিতে দিতেই চিরনিদ্রায় ঢলে পড়েন আমাদের প্রিয় মিসাইল ম্যান। কিন্তু যাওয়ার আগে একটা দারুণ দামি কথা বলে গেছেন, যদি সত্যিই আমাকে শ্রদ্ধা জানাতে চাও তবে আমার মৃত্যুতে কোনো ছুটি ঘোষণা করো না, বরং একটা দিন এক্সট্রা কাজ করো। সেদিন কিন্তু গোটা দেশ কেঁদেছিল, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের প্রিয় কালাম দাদার জন্য চোখের জল ফেলেছিল। কিন্তু তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেছেন কিভাবে নিজের কাজের মাধ্যমে একটা সত্যিকারের লিগ্যাসি বা উত্তরাধিকার তৈরি করতে হয়। আজকের এই আয়োজন শেষ করব একটা গভীর প্রশ্ন দিয়ে। এই যে চরম কষ্টের বা অন্ধকারের মুহূর্তগুলো, এগুলোই কি আগামীকাল বিশ্বকে আলোকিত করার মতো একটা বিশাল উত্তরাধিকার তৈরি করতে পারে না? ডক্টর কালামের জীবন কিন্তু এটাই প্রমাণ করে যে চরম অন্ধকারের মধ্যেও যদি শেখার আগুনটা জেলে রাখা যায়, তবে পৃথিবীর কোনো বাধাই কাউকে থামাতে পারে না। ভেতরের সেই আগুনটাকে শুধু খুঁজে পেতে হবে। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন।